মায়া দয়ার ব্যাপারটা তো তুমি টাকা দিয়ে মিটিয়ে দিতে পারো, তার জন্য আমার বিয়ে দিয়ে। ভাস্কর, এ বিয়ে হবে, আমি কথা দিয়েছি। আর তোমার ভাই বলে বেঁচে গেছি শঙ্কর, নইলে তোমার জন্য আমার বাবার শরীরটাকে আমি শেষ করেছি, তোমার জন্য আমার বাবার ভালোবাসা আমি হারিয়েছি, তোমার জন্য আমার নিজের বাড়িতে আমি পরের মতন এক ঘরে হয়ে জীবন কাটাচ্ছি। আমার অসুবিধাটা বুঝতে চেষ্টা করো মিত্রা। বাবার দেহটা সারা জীবনের মতন পঙ্গু হয়ে গেছে, বিছানা ছেড়ে আর কখনো আমায় ভুল বুঝো না মিত্রা। আমাকে আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না ভাস্কর। তুমি তুমি আমার মাকে কথা দিয়েছিলে। সে কথা আমি রাখবো মিত্রা, সারা জীবন তোমার সব দায়িত্ব আমি। ঘরে বউ রেখে বাইরে আমাকে রক্ষিতার মতো? যদি তার ঠিক উল্টোটা হয়, মানে যদি আমার সবটুকু ভালোবাসা নিয়ে স্ত্রীর মর্যাদা আমি তোমাকে দিই, আর ওই মেয়েটাকে শুধু বাবা সেবা করার জন্য বাড়িতে ফেলে রাখি। হ্যাঁ, অসহায়ের মতন যে বিয়েটা আমায় করতে হচ্ছে সেটা বিয়ে নয়, শুধু বিয়ের খেলা। এই ঘরটা আমার, বহুদিন ধরে আমি এখানেই থাকি একা। ওটা আমার অভ্যেস, ভালো লাগে। তাই কাল থেকে এই ঘরে আমি একাই থাকবো, আর কেউ নয়। বাবাকে বাঁচাতে গিয়ে এ বিয়েতে আমায় রাজি হতে হয়েছে, কিন্তু দুজনে এক ঘরে বাস করা আমার পক্ষে সম্ভব নয়, কোনোদিন নয়। শুনেছি তুমি বাবাকে ভালোবাসো, বাবার শরীরের কথা ভেবে যদি পারো তার কাছে কথাটা গোপন রেখো। আমার জীবনে এত খারাপ রাত, এত কষ্টের রাত এর আগে আসেনি মিত্রা। আমারও কাল রাতে এই মদও আমাকে বিট্রে করেছে। তুমি তো জানো ভাস্কর, আমার খুব কষ্ট হলে আমি মদ খাই, আমার নেশা হয়, আমি ঘুমোই। কিন্তু কাল রাতে নেশাও হয়নি আর ঘুমও আসেনি। কিন্তু তোমার তো ঘুমানো উচিত ছিল ভাস্কর, কাল ছিল তোমার ফুলশয্যার রাত। হ্যাঁ, ফুলশয্যা, গোটা ঘরটা ফুল দিয়ে সাজানো ছিল বটে, কিন্তু রাতটা কেটেছে ব্যালকনিতে একা। আমার সারা রাতের সঙ্গীকে একটু আদর করো। তুমি আমাকে দিচ্ছ? হ্যাঁ, আগে তো কোনোদিন বলিনি ভাস্কর, আজ আমার কথা রাখো। কি দেখছো এমন করে? কে বেশি সুন্দরী, তোমার বউ না আমি? এগি, তুমি? আপনার চা। বিপিনদা কোথায়? সে নিজে নিয়ে আসতে পারলো না? বিপিনদাকে আমি বারণ করেছি, বাড়ির সবাইকে আমি নিজেই আজ। সবার সঙ্গে আমায় মেলাবে না, আর আমার ঘরের সব কাজ যেমন বিপিনদা এতকাল করেছে
তেমনি করবে। তুমি এসো। কোথায় ছিলে তুমি? আমার ঘরে ওকে ঢুকতে দিয়ে বারণ করেছেন আমি? নিয়ে যাও এসব। তুমি বসো, আমি দেখি। হ্যালো, মিত্রা আছে? আপনি কে কথা বলছেন? আমি নরেশ বলছি। হ্যাঁ ধরুন, দিচ্ছি তোমার ফোন। সাম নরেশ। হ্যালো, মিত্রা, কেমন আছো মিত্রা? ভালো, খুব ভালো। আর কিছু? সত্যি ভালো আছো তো? তোমার সঙ্গে এত কথা বলার মতো সময় আমার নেই। কে লোকটা? না, দুঃসম্পর্ক এক আত্মীয়, মাঝে মাঝে জ্বালায়। ছাড়ো তো সব কথা। না ধরো। Cheers. আমাদের বংশে কেউ এই জিনিসটা ছুঁয়ে দেখেনি। মদ যে মানুষের কত ক্ষতি করে সব জেনেও আমি তাহলে খাও কেন? তুমি খাও বলে। আমি আমার জ্বালা ভুলতে খাই ভাস্কর। ভুলতে পারো? না। তাহলে ছেড়ে দাও। পারি, একটা একটা শর্তে। কি শর্ত? সত্যি সুস্মিতা নামে কি তোমার স্ত্রী? ঠিক তাই। ওই নামটা আইনের খাতা থেকে তোমাকে মুছে ফেলতে হবে, তাহলে আমি মদ ছেড়ে দেবো। তুমি তুমি ডিভোর্সের কথা বলছো? কে মিত্রা? আমিও মিত্রাকেই খুঁজছি। আমিও ওর জন্য অপেক্ষা করছি। ও ফিরলেই আপনাকে ফোন করতে বলবো। আপনার টেলিফোন নম্বরটা কি? আমার নাম্বার? ওটা হারিয়ে গেছে, অনেক দিন আগেই হারিয়ে গেছে। বিপিনদা, জল টেনে দাও তো। তুমি যাও, আমি রইলাম।
বিবিধা! কোথায় ছিলে তুমি? ওকে ঘরে ঢুকতে দিয়েছে কে? আমার হাঁ করে তাকিয়ে আছে কেন আমার দিকে? বেরিয়ে যেতে বলো ওকে। কি ব্যাপার, কে আপনি? আমি কমল। কমল? আগে হ্যাঁ, আপনি আপনি ওকে চিনতে পারছেন না? না, ঠিক মনে করতে পারছি না। আমার দিদি সুস্মিতা, মানে ও, কি ব্যাপার? ইয়ে, আমি একটা দরকারে আপনার কাছে এসেছি। ভিখিরি ভিখিরি, নইলে তোর কাছ থেকে টাকা চেয়ে পাঠায়? টাকা আমি দেব। দিবি কি রে? ওই আপদটার জন্য তুই টাকা নষ্ট করবি? নষ্ট নয়, খরচ করব। আমায় দেখেছেন? হ্যাঁ, ভেতরে এসো। কমলের কাছে নিশ্চয়ই সব শুনেছ। তোমার বাবা তোমায় দেখতে চেয়েছেন, আর চেয়েছেন চিকিৎসার জন্য কিছু টাকা। কাল যাবার আগে আমি তোমায় 5,000 টাকা দিয়ে দেব। আর সেই সঙ্গে আমি তোমায় আরো 10,000 টাকা দেব এই বাড়িতে আর কোনোদিন না ফিরে আসার জন্য। না না, তোমার দেওয়ার টাকা রিফিউজ করলো, লুকিয়ে গয়না বেচতে পাঠিয়ে ধরা পড়লো। বাড়ি যাবার সময় তোমার অনুমতিটুকু নিল না। এরপরও সে বহাল তবিয়তে নিজেকে তোমার স্ত্রী বলে পরিচয় দেবে। বাহ, চমৎকার মিত্রা, চমৎকার। বারবার ওই এক কথা বলে আমার মেজাজটাকে নষ্ট করে দিও না। আমার যে ওই একটাই জ্বালা ভাস্কর, মনে প্রাণে আমি শুধু তোমারই। তবু সে পরিচয় আমি কাউকে দিতে পারি না। অথচ আরেকজন সে পরিচয়ের অহংকারে যা খুশি তাই করতে পারছে, ক্ষমা পেয়ে যাচ্ছে সমস্ত অপরাধের। তোমাকে তো আগেই বলেছি মিত্রা, কয়েকজন আমাদের বাড়ির কাজের লোকের মতন। বাবার সেবা করে বাবার আশ্রয়ও আছে। অধিকার, প্রশ্রয়, ক্ষমা এসব নিয়ে আমায় কিছু বলো না। এসব চিন্তা বাবার। সন্ধ্যা থেকে এতক্ষণ তোমার সঙ্গে কাটলো, এরপর সারাটা রাত একা। এই যে কি অসহ্য ভাস্কর, তোমাকে বলে বোঝাতে পারবো না। উপায় নেই মিত্রা, বাবা যতদিন আছেন বাড়ির বাইরে রাত কাটানো আমার পক্ষে সম্ভব নয়। জানি, সব বুঝি, তবু তবু মন যে মানে না। ওভাবে বলো না মিত্রা। তুমিও যেমনি তোমার ফ্ল্যাটে একা, তেমনি আমিও ওই বড় বাড়িতে এত লোকজনের মধ্যে আমিও একা। ও হ্যাঁ, ভুলেই গেছিলাম। এই নাও তোমার এই মাসের খরচ। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। বাহ, আরে বিপিনদা, আরে আজকাল তো তোমার খুব উন্নতি হয়েছে দেখছি। হ্যাঁ, ঘরটা তো বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছো। হ্যাঁ, খুব ভালো ভালো। ও ভালো। দাদাবাবু, এটা কি? চিঠি। চিঠি? চাল
আপনার নির্দেশ মতো আজ অব্দি আমার কোনো কথা বাবাকে জানাইনি, কোনোদিন জানাবও না। বিনিময়ে একটা ভিক্ষে চাই, দয়া করে একবার বাবার সঙ্গে দেখা করুন। এই চিঠিটা তোমায় কে দিয়েছে? বউ দিদিমণি। তুমি ওকে গিয়ে বলে দাও যে সুকান্ত রায়চৌধুরী আমার বাবা, তোমার বৌদিমণি বাবা নয়। ওকে যত দর দেখাবার দেখাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে যেন এসবের মধ্যে আর না জড়ায়, আর এসব চিঠি টিঠি যেন আমাকে আর না পাঠায়। অসম্ভব, জীবনে যাকে একটা দিনের জন্য আমি স্পর্শ করিনি। কিন্তু তোর বউ বলেই সবাই তাকে জানে, কাজে তার সন্তানকে তোর সন্তানই সবাই বলবে। কেন? একমাত্র বাবা ছাড়া সবাই জানে যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। জানে, কিন্তু ওর সঙ্গে শঙ্করের সম্পর্ক কতটা গভীর সেটা তো কেউ জানে না। দরকার হলে তুমি সবাইকে জানিয়ে দেবে। এত বড় মিথ্যেটা আমি মানতে পারবো না, কিছুতেই না। মানতে পারছো না, না মানতে চাইছো না ভাস্কর? প্লিজ মিত্রা, তুমি অন্তত আমাকে অবিশ্বাস করো না। যে যাই ভাবে ভাবুক, আমি জানি এই সন্তান আমার নয়। কিন্তু তোমার সোসাইটির প্রত্যেকের কাছে গিয়ে তুমি নিশ্চয়ই কথা বোঝাতে পারবে না ভাস্কর। তোমার সম্মান বাঁচাবার একটাই রাস্তা খোলা আছে ভাস্কর। কি রাস্তা? ডিভোর্স। কিভাবে? তোমার সঙ্গে সুস্মিতার সম্পর্ক যতটা খারাপ, ততটাই ঘনিষ্ঠ সম্পর্ক তোমার ভাই শঙ্করের সঙ্গে। এ তো তোমার মা নিজেই বলেছেন। কিন্তু এর তো কোনো প্রমাণ নেই। সাক্ষী তো আছে, কি? আর প্রমাণও হয়তো খুঁজলে পাওয়া যাবে। বাবা ভাস্কর, আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো। হঠাৎ আমার চিঠি পেয়ে নিশ্চয়ই অবাক হচ্ছ। কিন্তু সুস্মিতা আমার মেয়ে বলে তার সব অপরাধ তোমার কাছে গোপন করে ভগবানের কাছে অপরাধী হতে পারবো না। ওর বাবার অসুখের সময় সুস্মিতা আর শঙ্কর এখানে এসেছিল। তখন রাত জাগার নাম করে নির্লজ্জভাবে শঙ্করের সাথে রাত কাটিয়েছে সুস্মিতা, আর তার ফলেই আজ সুস্মিতা। মেয়ের এত বড় পাপের প্রায়শ্চিত্ত কিভাবে হবে জানি না, কিন্তু এত বড় পাপের বোঝা থেকে রেহাই পাবার জন্য তোমাকে সব জানালাম। ঈশ্বর তোমার মঙ্গল করুন, এই প্রার্থনাই করি। ইতি সুস্মিতার মা। এসব এসব কি বলছিস ভাস্কর? তোমার ভালোবাসার সুযোগে ও যে কতখানি নিচে নেমে গেছে, ওর মায়ের এই চিঠিতে সব লেখা আছে। এটা পড়ে তুমি সবাইকে জানিয়ে দিও কাকিমা, যে ওর পেটের সন্তান আমার নয়, শঙ্করের। না। হ্যাঁ, তুই আমাকে এত বড় শাস্তি দিতে পারলি? আমি যে তোকে বড় ভালোবাসতাম রে, আমি যে তোকে বড় ভালোবাসতাম। মিথ্যে, সব মিথ্যে। বিশ্বাস করো মামুনি। খবরদার, খবরদার, আমাকে ওই নামে তুই ডাকবি না। আমি যে তোকে বড় বিশ্বাস করতাম, বড় বিশ্বাস করতাম। শুধু একটা চিঠি, ব্যাস, এতে একজন ভদ্রমহিলাকে এত ছোট ভেবে ফেলে? আমার কাছে ওইটাই যথেষ্ট। কারণ তোমার জন্য এরকম একটা চিঠির প্রয়োজন ছিল। কি বলতে চাস তুই? কিছু না, আমি শুধু জানতে চাই কি অপরাধ ছিল বৌদির। কোন অপরাধে বিয়ের পর এতগুলো মাসের মধ্যে তুমি তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারলে না? মর্যাদা? আমার সামনে দাঁড়িয়ে কথাটা তোর বলতে লজ্জা করছে না শঙ্কর? না, বৌদিকে চিনতে তুমি ভুল করলেও আমি করিনি। তাই এত বড় কলঙ্ক ওর মাথার উপর চাপিয়ে আমার কাছে এসেছিস আমার কাজের কৈফিয়ত চাইতে? কৈফিয়তের প্রয়োজন আমার নেই দাদা। এত বড় মিথ্যেটাকে সত্যি করে তোলার পেছনে যে মানুষটা তোমাকে অন্ধ করে রেখেছে তাকে আমি চিনি। তার কথা বলছিস? সে নোংরা মেয়ে মিথ্যা। আর তোমার ভাই বলে বেঁচে গেছিস শঙ্কর, নইলে? ভাই বলে বৌদিকে আমি দেবীর মতো শ্রদ্ধা করি।
ভাই বলে তার প্রতি তোমার অবহেলাকে এতকাল আমি মুখ বুজে সহ্য করে এসেছি। ভাই বলে এই মিথ্যা কলঙ্কের হাত থেকে বৌদিকে বাঁচাবার জন্য তোমার কাছে অনুরোধ করতে এসেছিলাম। এই চিঠির আঘাত আমার গায়ে লাগা সত্ত্বেও আমি কিন্তু তোমার গায়ে হাত তুলিনি। সে শুধু শুধু আমি তোমার ভাই বলে। আর চিন্তা নেই ভাস্কর, এই যাত্রাও সুকান্ত বাবু সামলে গেছেন। হ্যাঁ, কিন্তু স্যার এই এতগুলো মাসে একটি দিন আমি বাবার মুখের সামনে এসে দাঁড়াতে পারিনি। সব সময় আড়াল থেকে বাবা আমায় সহ্যই করতে পারছেন না। এর দূরত্ব তুমিই তৈরি করেছো ভাস্কর। বাবার কাছ থেকে একটু একটু করে তুমিই তো সরে এসছো। জানি আমার অপরাধটাই সবার কাছে বড়। আমার অসহায়তা কেউই বুঝতে চায় না স্যার। তোমাকে আজ খুব ক্লান্ত দেখাচ্ছে ভাস্কর, তুমি বাড়ি চলে যাও। শুধু আমার অভাবটাকেই তুমি বড় করে দেখেছো। হ্যাঁ দেখেছি, কারণ আমি কষ্ট করে চলতে চাইনি। আর চাইবই বা কেন? আমার রূপ আছে, যৌবন আছে। হ্যাঁ আছে, আর ওগুলো দেখি আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু দেখিনি তোমার শিক্ষা, রুচি, মন, হৃদয়। ওগুলো যখন আমার নেই তখন তোমার মতো শিক্ষিত রুচিবান লোকের প্রতি আমি যে হৃদয়ের পরিচয় দেখাবো না, সেটা বুঝেও এখানে হাত পাতে আসো কেন? বাঁচতে চাই বলে। আমার এই অসুস্থ শরীরটাকে সুস্থ করার জন্য কিছু টাকা দরকার বলে। তোমাকে ছেড়ে এসেছিলাম, রেজিস্ট্রি করা বিয়ের কাগজগুলো ছিঁড়ে ফেলে এসেছিলাম, কিন্তু তোমাকে ডিভোর্স করিনি। আজ সেই জোরে কি তুমি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছো? না মিত্রা, না। বিশ্বাস করো, তোমার কাছে জিততে গিয়ে আমি দুনিয়ার কাছে হেরে গেছি মিত্রা। তাই সৎ পথে যা পারিনি, অসৎ পথে একবার চেষ্টা করে দেখতে চাই। শুনেছি শহরের অলিতে গলিতে নাকি টাকার খেলা চলছে। আমার এই শরীরটাকে একবার সুস্থ করতে পারলে আমিও নামবো ওই খেলায়। আর খেলতে খেলতে যদি একবার খেলোয়াড় হয়ে উঠতে পারি, যদি একবার দু হাত ভরে টাকা রোজগার করতে পারি, সেদিন আর কাউকে না হোক, শুধু তোমাকে তো আমি খুশি করতে পারবো মিত্রা। চমৎকার চমৎকার মিত্রা, এই তোমার পরিচয়, তোমার আসল চেহারা। ওর কথা শুনে তুমি আমাকে ভুল বুঝছো ভাস্কর? ভুল বুঝিনি মিত্রা, ভুল ভেঙেছে। তোমার জন্য আমার বাবার শরীরটাকে আমি শেষ করেছি। তোমার জন্য আমার বাবার ভালোবাসা আমি হারিয়েছি। তোমার জন্য আমার নিজের বাড়িতে আমি পরের মতন একঘরে হয়ে জীবন কাটাচ্ছি। বিয়ের রাত থেকে আমার স্ত্রীর মুখের দিকে একবারও আমি ফিরে তাকাইনি, শুধু তোমার জন্য। প্রতিদিন তাকে অবহেলা করেছি শুধু তোমার জন্য মিত্রা। এই নরেশ বাবুর মতন তুমি আমার জীবনটাকে নষ্ট করতে চেয়েছিলে? হ্যাঁ, মিত্রা। ধন্যবাদ নরেশ বাবু, ধন্যবাদ। আপনি আমার অনেক উপকার করলেন, তাও আপনাকে সুস্থ করে তোলার দায়িত্বটাও আমার। ভাস্কর, আমার নাম ডক্টর ভাস্কর রায়চৌধুরী। এই নামে ডাকার অধিকার আর তোমার নেই। এই শহরে শুধু টাকার খেলা চলে না নরেশ বাবু, চলে এই ধরনের অসভ্য মেয়ে ছেলেদেরও খেলা। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। ভাস্কর, একটা কথা বলবো দাদাবাবু? না, অপরাধ নিও না দাদাবাবু, অনেক দিন ধরেই কথাটা বলবো ভাবছি। সেদিনও ঠিক এমনি করে আয়না দিয়ে আমার দিকে তাকিয়েছিলে, মনে আছে?
কবে? যেদিন তোমার গালে সিঁদুর লেগেছিল। আগের দিন রাত্রে নেশা করে অসুস্থ হয়ে তুমি বাড়ি ফিরেছিলে। বউ দিদিমণি আর আমি তোমাকে ধরে ঘরে এনেছিলাম। তারপর সারা রাত বউ দিদিমণি এই ঘরেই ছিল। তুমি তুমি ঠিক বলছো বিভিন্না? সেদিন রাত্রে সুস্মিতা আমার ঘরে ছিল? ছিল দাদা বাবু, ছিল। সেই রাত্রে বউ দিদিমণি তোমার ঘরেই ছিল। ভোর হবার আগে যখন সে তোমার ঘর থেকে বের হয়, কত খুশি ছিল তখন। নিজের হাতে সে তোমাকে চাল দিতে এসেছিল। সেই চাল তুমি ফেলে দিয়েছিলে দাদা বাবু। বউ দিদিমণিকে ঘর থেকে বের করে দিয়েছিলে। কি কান্নাই না কেঁদেছিল বউ দিদিমণি। আমি নেশার ঘরে সবকিছু ভুল, সবকিছু মিথ্যে। মিথ্যেকে সত্যি ভেবেছি এতকাল। এই মদ, তোমার জন্য আমি জীবনে অনেক অনেক কিছু হারিয়েছি, কিন্তু আর নয়। শঙ্কর! 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 কি ব্যাপার দাদা? শঙ্কর, সুস্মিতা কোথায় তুই কি জানিস? আমি তুই তোর সঙ্গে বন্ধুর মতন মিশতিস, তাই তাই সবার আগে আমি তোকেই সন্দেহ করেছিলাম। দাদা, প্লিজ শঙ্কর, ওকে খুঁজে বার করতেই হবে। ওর বাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যেখানেই থাকুক, শঙ্কর তুই আমার সাহায্য কর। শঙ্কর, এত এত রাত্রে? হ্যাঁ শঙ্কর, রাতের অন্ধকার কেটে গেলে দিনের আলোয় যে আমি ওকে মুখ দেখাতে পারবো না। আমার সমস্ত অপরাধ সহ্য করে আমার সন্তানকে সঙ্গে নিয়ে ও যে কোথায় কিভাবে আছে। দাদা, বৌদির মা সমস্ত কিছু অপরাধ স্বীকার করে যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠি আমি তোমাকে দেখাইনি। কারণ আমি জানতাম একদিন তোমার সব ভুল ভাঙবে, তোমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সেদিন এসো দাদা। হ্যালো, শোনো, দিদি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, ভীষণ যন্ত্রণা ছটফট করছে। হ্যাঁ, তুমি এক্ষুনি চলে এসো। ঠিক আছে, আমি দাদাকে নিয়ে আসছি। ওকে। ঠিক সময় এসে পড়েছো। অসহ্য যন্ত্রণা ছটফট করতে করতে এইমাত্র অজ্ঞান হয়ে পড়লো। শঙ্কর, ওকে এক্ষুনি নার্সিংহোমে নিয়ে যেতে হবে, এক্ষুনি। একা একা বাইরে বসেছিলে? কোন মুখ নিয়ে তোমার সামনে আসবো সুস্মিতা?
ওভাবে বলো না, তুমি তো অনেক চেষ্টা করেছো। হ্যাঁ করেছি, কিন্তু শেষ রক্ষা করতে পারিনি। 10 মাস ধরে বহু কষ্ট সহ্য করে উপহার দিতে চেয়েছিলে যে সন্তানকে, এত বড় ডাক্তার হয়েও, বাবা হয়েও তাকে আমি বাঁচাতে পারিনি সুস্মিতা। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব সুস্মিতা। ক্ষমা চেয়ে তোমায় আমি ছোট করব না, কিন্তু আর কোনো ভুল কোনো দিন আমি করব না, কখনো না। তুমি দেখো, তোমার আমার দুজনের জন্য আবার সে আসবে, ঠিক আসবে।